ভোটের ফল বেরিয়েছে, জনসমর্থনও আর নেই, তবুও যদি মুখ্যমন্ত্রী জেদ ধরে থাকেন যে তিনি পদত্যাগ করবেন না, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন পরিস্থিতি তৈরি হলে সংবিধান কী করে? ভারতের সংবিধানে এর এমন এক মাস্টার স্ট্রোক আছে যা জানলে আপনিও অবাক হবেন। ৬১ অনুযায়ী সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা রাজ্যপালের প্রসাদ অনুযায়ী পদে থাকেন। যদি মুখ্যমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারান, রাজ্যপাল তাকে বরখাস্ত করতে পারেন। এবার দেখুন ১৬৪(২) ধারা, মন্ত্রিসভার সম্মিলিত দায়। ধারা ১৬৪(২) অনুযায়ী মন্ত্রিসভা বিধানসভার কাছে দায়বদ্ধ। বিধানসভার আস্থা হারালে মুখ্যমন্ত্রী স্বয়ংক্রিয়ভাবে পদে থাকার আইনি অধিকার হারাবেন। এরপরে দেখুন কি করা যেতে পারে। রাষ্ট্রপতি শাসন অর্থাৎ ধারা ৩৫৬ প্রয়োগ করা যেতে পারে। সাংবিধানিক অচলাবস্থা যদি রাজ্যপাল মনে করেন যে রাজ্যের শাসন কাজ সংবিধান মেনে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তবে তিনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন। মুখ্যমন্ত্রীর আড়িয়াল মনোভাব বা সংখ্যাগরিষ্ঠতা ছাড়া ক্ষমতা আঁকড়ে থাকাকে সাংবিধানিক অচলাবস্থা হিসেবে গণ্য করা হয়। এরপর দেখুন অবিশ্বাস প্রস্তাবের প্রক্রিয়া। এর ৩টে প্রক্রিয়া আছে। প্রথমে নোটিশ প্রদান। বিরোধী দল বিধানসভার স্পিকারের কাছে অনাস্থা প্রস্তাবের নোটিশ প্রদান করে। এবার বিতর্ক ও আলোচনা। প্রস্তাবটি গৃহীত হলে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপরে ভোট গ্রহণ। প্রস্তাব পাস হলে মুখ্যমন্ত্রী নৈতিক ও আইনিভাবে পদত্যাগ করতে বাধ্য থাকেন। এবার দেখুন গুরুত্বপূর্ণ সময়সীমা ও বিধিনিষেধ। যদি কোনো ব্যক্তি বিধায়ক না হয়ে মুখ্যমন্ত্রী হন, যেমন উপনির্বাচনে হেরে যাওয়া, তবে তিনি ৬ মাসের বেশি পদে থাকতে পারবেন না। এই সময়ের মধ্যে পুনর্নির্বাচন না হলে তার পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যায়। এটা এক্ষেত্রে প্রয়োগ হবে না, তবুও আমি নিয়ম হিসেবে আপনাদের জানিয়ে রাখলাম। এবার দেখুন সুপ্রিম কোর্টের ক্ষমতা। বিচার বিভাগীয় হস্তক্ষেপ কী হতে পারে? যদি মুখ্যমন্ত্রী রাজ্যপালের নির্দেশ অমান্য করেন, তবে সুপ্রিম কোর্টে মামলা করা যেতে পারে। আর বোম্বাই মামলার রায় অনুযায়ী আস্থা ভোটই হলো চূড়ান্ত পরীক্ষা। আদালত দ্রুত আস্থা ভোট করায় বা অসাংবিধানিক সরকারকে বাতিল করার নির্দেশ দিতে পারে। এবার দেখুন গণতান্ত্রিক নৈতিকতা। সংবিধান যতই ভালো হোক না কেন, তা যারা কার্যকর করছে তারা যদি মন্দ হয়, তবে সংবিধানও শেষ পর্যন্ত মন্দ প্রমাণিত হবে। এটা ডক্টর বি.আর. আম্বেদকর বলে গেছেন। পরাজয়ের পরে পদত্যাগ কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি গণতান্ত্রিক শিষ্টাচার। এবার দেখুন সাংবিধানিক পদক্ষেপগুলো যদি তুলনা করি, এক ঝলকে যদি দেখতে চাই সামারি করে, তাহলে দেখুন দেখতে পাবেন কর্তৃপক্ষ রাজ্যপাল কি করতে পারেন? ফ্লোর টেস্ট বা বরখাস্তকরণ করতে পারেন। এর ফলাফল কি হতে পারে? সরকারের পতন বা আস্থার প্রমাণ। এরপর বিরোধী দল কি করতে পারে? অনাস্থা প্রস্তাব আনতে পারে। এর ফলাফল কি হতে পারে? বাধ্যতামূলক পদত্যাগ। আদালত কি করতে পারে? বিচার বিভাগীয় নির্দেশিকা, সংবিধান রক্ষা ও দ্রুত ভোট। এবার রাষ্ট্রপতি কি করতে পারে? ধারা ৩৫৬ প্রয়োগ করতে পারে। সরাসরি কেন্দ্রীয় শাসন সেক্ষেত্রে চালু হবে। এবার দেখুন ভারতীয় গণতন্ত্রের মূল স্তম্ভ কি? আইনের শাসন। ব্যক্তির চেয়ে সংবিধান সবসময় বড়। জনমত, জনগণের রায়ই চূড়ান্ত শক্তি। এছাড়াও নিরপেক্ষতা, রাজ্যপালের নিরপেক্ষ ভূমিকা কাম্য। এক্ষেত্রে দেখুন পদত্যাগ না করা সাংবিধানিক নৈতিকতার লঙ্ঘন হলেও আইনসভা ও বিচার বিভাগের কাছে একে প্রতিহত করার শক্তিশালী অস্ত্র রয়েছে। তাই সেক্ষেত্রে কোনোভাবেই যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে না চান, তার ক্ষেত্রে এই যে ব্যবস্থাগুলো বললাম, এই এত রকমের ব্যবস্থা নিয়ে যেতে পারে। তো সেটা এক প্রকার ঘাট ধরে নামিয়ে দেওয়ার মতো হবে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যদি বলি, তাহলে বলবো যে পরাজয়ের পরে পদত্যাগ কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি গণতান্ত্রিক শিষ্টাচার। অর্থাৎ শিষ্টাচার মেনে পদত্যাগ করে দেওয়াই ভালো। তাতে কি হয়? নিজের মান সম্মানটাও থাকে এবং রাজ্যবাসীর মান সম্মানও বজায় থাকে। আপনাদের কার কী মতামত আপনারা কমেন্টে জানাবেন, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।